জ্বালানি মন্ত্রীর কথার সাথে আমি 100% সহমত। কারণ আপনি ঠিক বলছেন, জ্বালানির কোনো সংকট বাংলাদেশে নাই। কারণ আপনি জ্বালানি নিজে, আপনি হয়তো বা নিজের ডিপো অথবা গোডাউন আছে যেখানে আপনি জ্বালানি অথবা ডিজেল বা পেট্রোল মজুত করে রাখছেন। আপনি বলেন সংবিধানে গণভোট অ্যাড করা যাবে না। আগের সংবিধানে যদি সংসদ আপনি চালান, তাহলে আপনারা সবাই অবৈধ। শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমরা এখন যখনই রাস্তায় বের হই, আমি আমার জীবনের প্রথম দেখছি যে একটা পেট্রোল পাম্পে এত ভিড় বা এত পরিমাণের গাড়ি বা বাইক, এমনকি বাইক যারা ওভার ড্রাইভার তারাও ওইখানে রাত্রিবেলা শুয়ে আসে, সকালবেলা ওইটা প্রথম ডিজেল বা প্রথম পেট্রোল ওরা নিবে। এই জন্য বিভিন্ন ভিডিও আমরা নেটে দেখে থাকি। সেখানে আমাদের জ্বালানি মন্ত্রী আমাদেরকে বলতেছে যে আগে নাকি মানুষ 5 লিটার করে তেল নিত, এখন নাকি মানুষ 15 লিটার করে তেল। লজ্জা লজ্জা, তেলের নাকি কোনো সংকট নাই, তেলের নাকি কোনো সংকট নাই, আমাদের দেশে নাকি তেলের কোনো সংকট নাই। আসলেই আমরা অবাক হচ্ছি যে সংসদের দ্বারা একজন এই জ্বালানি মন্ত্রী সে মানে মাননীয় স্পিকারকে তার সমস্যাগুলো না বলে সে উল্টো বলতেছে যে তেলের কোনো সংকট নাই। এমনকি সড়ক মন্ত্রী সে বলতেছে ঈদের যাত্রায় নাকি অনেক সুসুন্দর না, অনেক সুন্দর করে বললো যে হচ্ছে কোনো ঝামেলা হয় নাই। অথচ এক রিপোর্টে আসছে 350 জন দুর্ঘটনায়, সব দুর্ঘটনায় মিলে 350 জন মারা গেছে ঈদের এই ছুটিতে। আরেক পত্রিকায় আসছে 150 জন মারা গেছে। সব মিলায়া আপনার হচ্ছে আমরা নিজের চোখে দেখছি যে আপনার দৌলতদিয়ায় যে বাস পুরোটা ডুবে গেল, তারপর হচ্ছে আমাদের ট্রেন দুর্ঘটনা, তারপর আমাদের লঞ্চের এই কাহিনী, সব লঞ্চের এই যে আপনার এই যে একদম কিভাবে মানুষটাকে কয়েকজন মানুষ মারা গেল, এগুলা কি আমাদের সড়ক মন্ত্রীর চোখে পড়ে নাই? নাকি উনি ফেসবুকে থাকেন না? উনি যখন থাকেই না, তা ওনার তো মন্ত্রিত্ব নেওয়ার কোনো অধিকার নাই বা ওনার কোনো যোগ্যতা নাই। যদি মন্ত্রিত্ব নেওয়ার যোগ্যতা থাকতো তাহলে উনি সবকিছু মিলায় মাননীয় স্পিকারের কাছে নিজের সমস্যাটা তুলে ধরতেন যে ঈদের ছুটিতে এতগুলো মানুষ মারা গেল জ্বালানির জন্য, যে এখন বাংলাদেশে কি পরিমাণের সংকট। আমাদের এই পেট্রোল পাম্পগুলোতে যখন না একটা সত্যি কথা বলি, জ্বালানি মন্ত্রী সত্যি কথা বলতে, আমাদের দেশে কিন্তু জ্বালানি সংকট নাই। কারণ জ্বালানি সংকট কিভাবে থাকবে? পেট্রোল ডিজেল তো আপনারা মজুত করে রাখছেন। যখন পেট্রোল ডিজেল আপনার দাম বেড়ে যাবে, 300 টাকা লিটার হবে, 400 টাকা লিটার, 500 টাকা লিটার হবে। যেমন মাঝে ওই যে আপনার হচ্ছে শেখ হাসিনা থাকাকালীন আমরা 1000 টাকা কিলো কাঁচামরিচ কিনে খাইছি। তো সেরকম আমরা কাঁচামরিচ যেরকম মানে মজুত করে রাখা, আবার মজুত যখন কাঁচামরিচের দাম 1000 কিলো হইলো তখন ছাড়া হইলো, তখন মরিচের কোনো অভাব নেই। সেরকম জ্বালানি মন্ত্রীর কথার সাথে আমি 100% সহমত। কারণ আপনি ঠিক বলছেন, জ্বালানির কোনো সংকট বাংলাদেশে নাই। কারণ আপনি জ্বালানি নিজে, আপনি হয়তো বা নিজের কোনো অ্যাকাউন্ট অথবা কোনো একটা আপনাদের নিজস্ব একটা কোথাও মানে ওই যে ডিপো অথবা গোডাউন আছে যেখানে আপনি জ্বালানি অথবা ডিজেল বা পেট্রোল মজুত করে রাখছেন, লিটার হবে, তখন আপনি এই যে সবগুলো জ্বালানি বা পেট্রোল বা হচ্ছে ডিজেল আপনি ছাড়া শুরু করবেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে আরেকটা কথা বলি, আপনি যে গণভোট নিয়ে আপনার তো মাথা ব্যথা কেন? আপনার এত মাথা ব্যথা কেন গণভোট নিয়ে? আপনি তো নিজেও অবৈধ যদি আপনি গণভোটকে অস্বীকার করেন। কেন আপনার ওই সিঙ্গার আপনি আপনার ওই যে আসনটা ছেড়ে দিয়ে আপনি বাইরে এসে মিডিয়াকে বলেন না যে গণভোট এটা অবৈধ? আপনি কেন সংসদে বসে বলতেছেন যে গণভোট, আপনি গণভোট বাতিল করার জন্য দেখতেছি সংসদ যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে এই স্বরাষ্ট্রমন্ত্রীর সমস্যা, এই গণভোট নিয়ে এতই সমস্যা এই স্বরাষ্ট্রমন্ত্রীর, মনে হয় যে ওনার যে এতই চুলকানি হইতেছে, মানে চুলকানির মতো উনি ওষুধ পাচ্ছে না, খালি ওনার হচ্ছে মানে মলম দিয়েও কাজ হবে না। ওনার খালি এই গণভোট নিয়ে ওনার এতই মাথা ব্যথা, 70% থেকে 80% থেকে 70% হয়, 70% থেকে 69% হয়, উনি শুধু কমাচ্ছে। আর আপনি কি দেখতেছেন না যে আপনার প্রধানমন্ত্রী আপনার পাশে বসে, যেখানে উনি নিজের মুখে বলছে এই নির্বাচনের সময় যে আপনারা 2টা ভোট দিবেন, এক গণভোট, এক হচ্ছে জাতীয় নির্বাচনে আপনারা যাকে এমপি হিসাবে নির্বাচন করতে চান। সেখানে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে কিভাবে বলেন যে গণভোট বাতিলের জন্য আপনার এত মাথা ব্যথা কেন? আপনার যদি গণভোট বাতিলের জন্য এত মাথা ব্যথা থাকে, আপনি বলেন সংবিধানে গণভোট অ্যাড করা যাবে না। আগের সংবিধানে যদি সংসদ আপনি চালান, তাহলে আপনারা সবাই অবৈধ। শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী, শেখ হাসিনা কোন রকম কোনো পদত্যাগ করে নাই। যদি আপনি আগের সংবিধানে সংসদ চালাইতে চান, আমি বলবো আমাদের যে বিরোধী দলীয় নেতা
সে হচ্ছে আমাদের বিরোধী দলীয় যে নেতাকে বিন্দুরা আছে বা হচ্ছে যে নাহিদ ভাইয়ারা আছে বা হচ্ছে হাসনাত ভাইয়ারা আছে, তারাও তো নিজেরাও বলতেছে বিভিন্ন সমস্যা সামনে তুলে আনতেছে, কিন্তু আমাদের মাননীয় স্পিকারকে দেখি কি উনি শুধু আমাদের বিরোধী দলীয় নেতাদের থামায় দেয়। আমরা যখন দেখি ব্রিফিং দেখি, মানে বিরোধী নেতাদের মানে যখনই কোনো রকম কোনো প্রাসঙ্গিক মানে এই সরকারি দলের কোনো রকম বিরোধিতা করতে আসে বিরোধী দলের নেতা, তখনই সময় শেষ। বুঝলাম না ভাই, সরকারি দলের আমরা একটু ছোট তো ভাই, আমরা কিছু বুঝি না, আপনারা দয়া করে একটু বুঝাই দিবেন। সরকারি দলীয় নেতাদের আপনারা 8 মিনিট করে দেন, বিরোধী দলীয় নেতারা আপনারা 6 মিনিট করে দেন। এটাকে বৈষম্য বিরোধী আন্দোলন করা হয়েছে। এখন কি আমাদের সংসদের এই যে মিনিট নিয়েও আমাদেরকে বৈষম্য বিরোধী আন্দোলন করতে হবে? কোথায় আমাদের আন্দোলন করতে হবে না? আপনারা যদি এই মাননীয় স্পিকারকে আমি বলতে চাই ভাই, আমি ভাই অনেক ছোট, আমরা কিছুই বুঝি না, আপনি দয়া করে এই বিষয়টা নিয়ে একটু ব্রিফিং দিবেন যে আসলে কি এরকম কোনো রুলস আছে কিনা যে হচ্ছে বিরোধী দলের নেতাদের একটু কম টাইম দিতে হয় বা সরকারি দলের নেতাদের একটু বেশি টাইম দিতে হয়। আমি দেখি বিরোধী দলের নেতা যখনই কোনো যুক্তিসঙ্গত কথা বলে তখন মাননীয় স্পিকার বলে আপনি চুপ বসে যান, আপনার টাইম শেষ। আমি এইটা দেখলাম একজন বিরোধী দল, আমি নাম উল্লেখ না করি, বিরোধী দল যখন এই সড়ক মন্ত্রীকে উদ্দেশ্য করে কিছু কথা বলতেছে বা জ্বালানিকে নিয়ে কিছু কথা বলতেছে, জ্বালানি মন্ত্রীকে নিয়ে যে জ্বালানির বিষয় নিয়ে কথা বলতেছে, তখনই ওনার টাইম শেষ। নাইট ভাই কিছু বলতে গেলে ওনার টাইম শেষ, মানে হাসান ভাই কিছু বলতে গেলে ওনার টাইম শেষ। সব মিলে মানে আমরা যেটা বুঝলাম যে আমরা বাক স্বাধীনতা হারাই ফেলছি। যেখানে সংসদ সদস্য বিরোধী দলের নেতাদের বাক স্বাধীনতা নাই, সেখানে আমরা তো তুচ্ছ তাচ্ছিল্য একটা মশা মারছি।